Damn. আচ্ছা, আমরা একটা নতুন টপিক শুরু করি। টপিক বলতে নতুন একটা সাবজেক্ট শুরু করি। সেটা হলো আমাদের স্ট্রাকচার অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন 3। হ্যাঁ? এটার মধ্যে আমরা কি, কি মেথড পড়বো? অনেকগুলা মেথড আছে। আমরা স্ট্রাকচার 1 এ আমরা মেইনলি ডিটারমিনেন্ট স্ট্রাকচারগুলা সলভ করে আসছিলাম। ডিটারমিনেন্ট স্ট্রাকচারের শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা শিখছিলাম। তারপরে স্ট্রাকচার 2 তে আমরা ইনফ্লুয়েন্স লাইন এইসব বিষয়গুলো দেখছিলাম। এবার আমরা স্ট্রাকচার 3 তে ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারগুলার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম সাথে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামগুলা আঁকা শিখবো আর কি, মানে কীভাবে শিয়ার ফোর্সগুলো কাজ করে সেগুলো আমরা স্ট্রাকচারগুলো সলভ করা শিখবো এক কথায়। তো আমরা শুরুতে একটা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা দেখব, মানে অনেকগুলো মেথডের মধ্যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা একটা। এরপরে আমরা স্টিফনেস মেথড দেখব। এরপরে আমরা ইনফ্লুয়েন্স লাইন অফ ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারগুলো দেখব। এরপরে আমরা দেখব হলো আমাদের যেসব মানে সেটেলমেন্টের কিছু ম্যাথ দেখব। সেটেলমেন্টগুলো মোমেন্ট ডিস্ট্রিবিউশনের মধ্যেই পড়ে, আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন দিয়েই করবো সেটেলমেন্টগুলো। তো তো যা হোক, আমরা এখন একটু মেইনলি পড়ে আসি। আমি এখন যেই নোটটা নিয়েছি সেটা আসলে রুয়েটের ফরহাদ ভাইয়ের একটা নোট। তো এই নোটটা আসলে মানে কিছু কিছু জায়গায় মানে আমি মেইনলি এই নোটটা একটু দেখাবো, এই নোটটার ক্লাসগুলোই দেখাবো আর কি। এই নোটটা থেকে আমি একটু বোঝানোর ট্রাই করবো। কিছু কিছু জায়গায় এখানে নোটের মধ্যে আমাদের একটু মানে মানে একটু ক্লারিফিকেশন দরকার আছে, সেগুলো আমরা আলাদাভাবে ক্লারিফিকেশন ধরবো। ক্লারিফাই করার জায়গাটা আমি আলাদা করে বলে দেবো যে এই জায়গাটা ক্লারিফাই করে আমাদের আসলে সামনে আগাইতে হবে, সেটা দেখে আমি সামনে আগাবো আর কি। তো যা হোক, আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা যদি আমরা একটা আগাই, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড এটা আসলে আমরা কি আসলে বুঝতেছি এটা যদি আমি একটু বলি। ইনিশিয়ালি মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড এই তিনটার মধ্যে আমাদের একটা মানে একটা একটা মোটামুটি একটা ওভারভিউ পাওয়া যাচ্ছে এই মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড নামটা থেকে। হ্যাঁ, তো আমি যদি একটু বলি যে আসলে মানে আমরা করবোটা কি, বা আমাদের রোড ম্যাপটা কীরকম হবে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড এ আমাদের স্ট্রাকচারগুলো সলভ করার। আমরা না ইনিশিয়ালি আমরা যদি একটা স্ট্রাকচার ধরি যে এটা একটা স্ট্রাকচার আছে, এরকম একটা স্ট্রাকচার আছে, এটা একটা মানে এখানে আমাদের একটা ফিক্সড সাপোর্ট, এখানে একটা পিন সাপোর্ট, এখানে একটা হিঞ্জ সাপোর্ট, এখানে একটা হিঞ্জ সাপোর্ট। হ্যাঁ, তো এখানে যেটা হয় তাহলে আমার নাম্বার অফ আননোন আমার 3 এর চেয়ে বেশি, তো আমার এটা আসলে ইনডিটারমিনেট স্ট্রাকচার। তো আমরা সবাই এইগুলা নিয়ে খুবই অভ্যস্ত, ইনডিটারমিনেট স্ট্রাকচার, ইনডিটারমিনেট স্ট্রাকচার। তো এই ইনডিটারমিনেট স্ট্রাকচারগুলোর মধ্যে যে হয় যে নাম্বার অফ আননোনটা থাকে আমাদের নন ইকুয়েশন বা জানা ইকুয়েশনের থেকে বেশি। তো আমরা যেটা করি, আমাদের ইনিশিয়াল গেসটা হয় এরকম যে আমরা আসলে এই যে প্রত্যেকটা স্প্যান, মানে এইটুকু একটা স্প্যান, এইটুকু একটা স্প্যান, এই প্রতিটা স্প্যানকে আমরা আলাদা করে চিন্তা করি, আলাদা করে কনসিডার করি। হ্যাঁ, আলাদা করে কনসিডার করে আমি যদি এটা এ, এটা বি, এটা সি হয়, হ্যাঁ, তো আমরা মেইনলি যে করি সেটা হলো এই এ আর এই যে বি, এই বি, এটাকে ফিক্সড হিসেবে কল্পনা করি। আমরা আবার এই ডান পাশের যে স্প্যানটুকু সেইটুকুকে আমরা আলাদা করে একটা স্প্যান কল্পনা করি, এরকম বি টু সি। ঠিক আছে, এখন এই যে কল্পনা করলাম, এরপরে এই কল্পনা করার কারণে আমাদের এগুলা মানে একটা কি হলো, আলাদা একটা স্ট্রাকচার তৈরি হলো। সেই স্ট্রাকচারগুলোর মধ্যে আমরা ধরে নেই যে এই যে এখানে আমরা ফিক্সড স্ট্রাকচার ধরছি না, এখানে আমি কিন্তু ফিক্স সাপোর্ট ধরছি। এখানে ফিক্স সাপোর্ট ধরার কারণে আমাদের যে বিষয়টা হয়েছে, আমার এই ফিক্স সাপোর্টে আমরা সবাই জানি ফিক্স সাপোর্টে আমাদের তিনটা জিনিস থাকে, একটা হলো ভার্টিক্যাল ফোর্স থাকে, একটা ল্যাটারাল ফোর্স থাকে, একটা মোমেন্ট থাকে। এই যে আমাদের এই ফিক্স সাপোর্ট ধরার কারণে এখানে একটা আমরা মোমেন্ট জেনারেট হবে। মোমেন্টটা আসলে কার জন্য জেনারেট হবে এখানে আমার একটু ক্লারিফাই করা দরকার। মোমেন্টটা আসলে আমার দুইটা কারণে জেনারেট হইতে পারে। এক, যে কোনো একটা সাপোর্ট যদি সেটেলমেন্ট করে দিতে পারে সেটাতে একটা, আর 2 নাম্বার হলো কোনো একটা লোডের কারণে মোমেন্ট হইতে পারে। তো আমি যে চিন্তা করলাম যে এটা একটা লোড আছে, এখানে পি লোড আছে। হ্যাঁ, আমি চিন্তা করলাম এখানে একটা পি লোড আছে, এইটা L/2, এইটা L/2, L/2 ডিস্টেন্সে। আমি যদি এবি ক্ষেত্রে কল্পনা করি তাহলে লোডিং ডায়াগ্রামটা এরকম হবে, এই যে আমাদের ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে। আবার বিসিতে আমি যদি এরকম চিন্তা করি যে এখানে একটা ইউডিএল আছে, হ্যাঁ, তো এই ইউডিএলটা আমি এখানে দিয়ে দিলাম। ইউডিএলটা দেওয়ার কারণে আমার মোটামুটি এরকম চলে আসলো। আচ্ছা, এখন আমি যেহেতু একটা ফিক্সড স্ট্রাকচার মানে ফিক্স সাপোর্ট দিছি দুই পাশে, এখানে একটা ফিক্স সাপোর্ট দিছি, এখানে একটা ফিক্স সাপোর্ট দিছি, রাইট? যেখানে একটা ফিক্স সাপোর্ট, এখানে একটা ফিক্স সাপোর্ট, মানে ফিক্স সাপোর্টে সবসময় একটা করে মোমেন্ট থাকবে। এখন এই মোমেন্টটা যে আমি যদি চিন্তা করি যে এই পাশের মোমেন্টটা, এই যে এইটা মোমেন্ট আর এটা মোমেন্ট কার জন্য জেনারেট হচ্ছে, এটা অবশ্যই আমার যে লোডটা ছিল, এই যে এই পি লোডটা ছিল, হ্যাঁ, এই পি লোডের জন্য জেনারেট হচ্ছে। এখন আমাদের যেই মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা আমাদেরকে বলতেছে যে আমরা এই যে
পি ফোর্সটার কারণে এখানে আমরা একটা ইনিশিয়াল একটা মোমেন্ট ধরে নিব বা ইনিশিয়াল একটা সূত্র দিয়ে মোমেন্ট জেনারেট করে ফেলবো। এই যে এইটা সূত্রটা আমাদের ইন্ডিভিজুয়াল লোডিং স্ট্রাকচারের জন্য আলাদা আলাদা। তো আমরা ইনিশিয়ালি করব যেটা হলো এই পি লোডের জন্য আমরা একটা এখানে এপাশে একটা মোমেন্ট দিব, দুই পাশে দুইটা মোমেন্ট জেনারেট হবে। সেই মোমেন্টটা আমরা একটা ইনিশিয়াল গেজ বা আমরা যে ইটারেশন করে থাকি, এটা আসলে ট্রায়ালের মধ্যেই বলা যায় যে আমরা ওই যে নিউমেরিক্যাল মধ্যে যে ইটারেশন করছিলাম, তো আমরা আসলে এই যে এরকম মানে মোমেন্টগুলোকে আমরা ইনিশিয়ালি ধরে নিব। ইনিশিয়ালি আমরা একটা মোমেন্ট ধরে নিব এপাশে আর এপাশে, হ্যাঁ, দুই পাশেই মোমেন্ট ধরে নিয়ে আমরা কি করব, এই মোমেন্ট ধরে নিয়ে আমরা সেই মোমেন্টটাকে বলবো ফিক্সড এন্ড মোমেন্ট। এই যে এখানে একটা ফিক্সড এন্ড না, এটা একটা ফিক্সড এন্ড না, এই যে আমার যে ইনিশিয়াল মোমেন্ট হলো এই যে মোমেন্ট অ্যাট এ আর মোমেন্ট অ্যাট বি, হ্যাঁ, মোমেন্ট অ্যাট এ মোমেন্ট অ্যাট বি, এই যে এই দুটা মোমেন্টকে আমরা বলবো হলো আমাদের ইনিশিয়াল মোমেন্ট, মানে সরি ফিক্সড এন্ড মোমেন্ট, ফিক্সড এন্ড মোমেন্ট। এই ফিক্সড এন্ড মোমেন্টটা এখন আমরা যেটা ধরছিলাম, আমরা কি ধরছিলাম যে ফিক্সড এন্ড মোমেন্টটা আসলে এখানে ধরলাম আমি সেটা আসলে ফিক্সড এন্ড মোমেন্ট, এপাশে 20 আসে এপাশে 20 আসে ধরছিলাম, কিন্তু আসলে কি সেখানে 20 পরিমাণ কাজ করতেছে কিনা সেটা আমাদের ট্রায়াল দিয়ে দেখতে হবে। হ্যাঁ, এখন আমরা আসলে ট্রায়ালটা কিভাবে দিব, ট্রায়ালটা দেওয়ার জন্য আমাদের আরেকটা জিনিস আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড আমাদেরকে বলে দিছে, সেটা নাম হলো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। সেটা নাম হলো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। মানে হলো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হলো এমন একটা ফ্যাক্টর যেটা আসলে এই যে পিলোডটাকে ভাগ করে দেয় হলো বিভিন্ন সাপোর্টে, হ্যাঁ সাপোর্টেই বলা চলে, হ্যাঁ সাপোর্টে। আমি আবার বলি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এমন একটা ফ্যাক্টর যেটা আসলে আমাদের এই লোডিংগুলোকে বিভিন্ন পয়েন্টে মোমেন্ট আকারে যেভাবে ভাগ করে দেয় সেটার নাম হলো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা আমাদের কিসের উপর ডিপেন্ড করে বা কি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা আমরা কোথা থেকে পাবো, সেটা পাবো আমরা স্টিফনেসের উপর। এখন মনে হইতে পারে স্টিফনেসটা আসলে কি, স্টিফনেস আমরা ওই যে আগে পড়ে আসছিলাম যে যে কোনো একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি থাকে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালে আলাদা আলাদা ডিস্টিংগুইশ প্রপার্টি আছে, সেই প্রপার্টি আমাদেরকে বলে দিবে যে আসলে কোনটা স্ট্রাকচারের আমাদের স্টিফনেসটা কীরকম আর কি। তো আমরা এই স্টিফনেসটা বের করার দেখব, স্টিফনেস থেকে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে বের করব, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর থেকে আমরা ফাইনালি আমাদের এই যে আমাদের ইনিশিয়াল মোমেন্টটা ছিল সেই ইনিশিয়াল মোমেন্ট থেকে ট্রায়াল দিয়ে আমরা ফাইনাল মোমেন্টে বের করবো। তাহলে আমি একটু বলে দিই আমাদের ইনিশিয়ালের যে বিষয়টা থাকবে, স্টেপগুলো থাকবে। 1 নম্বরে আমরা ধরে নিব স্টিফনেস, স্টিফনেসকে নর্মালি কে দিয়ে প্রকাশ করা হয়, স্টিফনেস কে, হ্যাঁ। এই স্টিফনেসের পরে আমরা আরেকটা বিষয় পড়বো, সেটা নাম হলো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, ডিএফ, ডিএফ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা আমাদের কার উপর ডিপেন্ডেন্ট, এই যে আমাদের কে এর উপর ডিপেন্ডেন্ট, কে যেরকম হবে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা সেরকম হবে, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। আর একটা জিনিস আমরা পড়বো সেটা হলো ফিক্সড এন্ড মোমেন্ট, হ্যাঁ, ফিক্সড এন্ড মোমেন্ট। এই ফিক্সড এন্ড মোমেন্ট, এই তিনটা ফিক্সড এন্ড মোমেন্টই আমরা মানে এই ফিক্সড এন্ড মোমেন্ট থেকে আমরা আসলে ট্রায়াল অ্যান্ড এরর মাধ্যমে কাকে ইউজ করে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইউজ করে আমরা ফাইনাল মোমেন্টে বের করবো আর কি, মোমেন্ট, ফাইনাল মোমেন্ট বের করবো। তাহলে আমি আবার একটু বলি, সবার আগে আমরা স্টিফনেসটা বের করব, সেখান থেকে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করব, তারপরে আমরা ফিক্সড এন্ড মোমেন্ট বের করব, হ্যাঁ। ফিক্সড এন্ড মোমেন্টটা বের করার পরে আমরা আসলে ফাইনালে যেই মোমেন্টটা আছে সেটা আমরা ট্রায়াল অ্যান্ড এরর মাধ্যমে সলভ করব। তো এই চাইলো আমার রোড ম্যাপ। তো এখানের মধ্যে আরেকটা জিনিস আমাদের কথা বলা আছে যেটা একটু বলে দিই, আমাদের এই যে ফিক্সড এন্ড মোমেন্টগুলো এখন কোথায় পাবো, ফিক্সড এন্ড মোমেন্টগুলো আসলে আমরা পাবো হলো আমাদের বিভিন্ন লোডিং কন্ডিশনের উপর। বিভিন্ন রকম লোডিং কন্ডিশন হইতে পারে, যে আমার যদি এখানে একটা ফিক্সড এন্ড থাকে, এখানে একটা ফিক্সড এন্ড থাকে, আমার একটা লোড এরকম ভাবে আছে যে একটা পয়েন্ট লোড আছে এখানে পি, সেরকম একটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মানে ফিক্সড এন্ড মোমেন্টটা আলাদা। তেমনি আমার হইলো এখানে একটা ফিক্সড এন্ড আছে, মানে ফিক্সড এন্ড তো সব জায়গায় থাকবে, দুই পাশে আমরা ধরে নিব ফিক্সড এন্ড। তারপরে আমরা বলবো এখানে একটা ইউডিএল আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। আবার এরকম একটা যে লোডিং কন্ডিশন হইতে পারে যে আমাদের আসলে এটা এরকম একটা ইউনিফর্মলি ভ্যারিং লোড আছে, ইউভিএল যেটাকে বলি আমরা, ইউভিএল আছে এরকম, এরকম একটা স্ট্রাকচার হতে পারে। প্রত্যেকটার জন্য এই ফিক্সড এন্ড মোমেন্টটা আলাদা আলাদা হবে। যে এই যে স্ট্রাকচারটা আছে আমাদের, আমি যদি একটু দেখাই, আমাদের এই যে ইউডিএল এর জন্য, সরি ইউভিএল এর জন্য আমাদের ফিক্সড এন্ড মোমেন্ট একটা হবে,
এক সূত্র দিয়ে বের করতে হবে। তারপর আমাদের এই যে ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য একটা সূত্র দিয়ে বের করতে হবে, এরকম পয়েন্ট লোডের জন্য আরেকটা সূত্র। এরকম প্রত্যেকটা লোডিং কন্ডিশন আমরা যখন সামনে আগাবো তখন আস্তে আস্তে ধীরে ধীরে পড়ে তারপর আগাবো। তো আমরা ইনিশিয়ালি যেটা করব, সবার আগে আমাদের 5টা স্টেপ আছে, আমি স্টেপগুলো এখানে লিখা আছে, আমি এখান থেকে একটু পড়ে দেখাচ্ছি। তো আমরা নর্মালি যে বিষয়টা দেখব সেটা হলো এই যে ফিক্সড মোমেন্টটা তো আমি বললাম সবাইকে, ফিক্সড মোমেন্টটা হলো একটা জিনিস যেটা আসলে আমাদের বিভিন্ন লোডিং কন্ডিশনের থেকে আসে, ফিক্সড মোমেন্ট। তারপরে আমাদের ওই যে ফ্লেক্সিবল স্টিফনেস আমি কে বললাম সেটা। তারপর হলো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, তারপর একটা ক্যারি ওভার মোমেন্ট। আচ্ছা, ক্যারি ওভার ফ্যাক্টরটা কি জিনিস সেটা যদি আমি একটু পরে বলে দিই অথবা এখনই বলে দিই। ক্যারি ওভার ফ্যাক্টরটা হলো যে আমার কোনো একটা মানে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের ক্যারি ওভার ফ্যাক্টরটা এমন আমাকে বলতেছে যে কোনো একটা পাশে বা কোনো একটা স্ট্রাকচার যদি এরকম ভাবে থাকে, এরকম একটা মানে এরকম একটা জয়েন্টে থাকে, এটা একটা এ থাকে, এখানে একটা বি থাকে, এখানে সি থাকে। তো আমার এখানে আমি যদি কোনো কারণে এ পাশের মোমেন্টটাকে এম বি সি আর এম বি এ যদি বের করি, তাহলে আসলে আমাদের এম বি সি হবে হলো হাফ অফ এম বি এ। এটা আসলে এখানে বোঝানোটা একটু টাফ, আমি যখন ম্যাথের সামনে আগাবো তখন আসলে এগুলা ভালো মতো বুঝতে পারবো আর কি। তো যাই হোক, আমরা একটু ইয়েতে আসি। তারপর আর চারটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো সাইন কনভেনশন। এই সাইন কনভেনশনটা আমাদের একটু ভালো মতো জানা উচিত। সাইন কনভেনশনটা কেন পজিটিভ, কেন নেগেটিভ, এই বিষয়গুলো একটু আমি একটু বেসিক থেকে আলোচনা করে তারপরে আমরা একটু সামনে আগাবো। আচ্ছা, নর্মালি আমাদের এই যেই কোনো একটা বিম, আমরা তো নর্মালি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে বিম হিসেবেই বেশি কল্পনা করে থাকি, এই জন্য আসলে বিমের পার্সপেক্টিভ থেকে এইগুলো ডিজাইন করা। হ্যাঁ, তো আমার এই বিমের উপর যদি কোনো একটা লোড থাকে, এখানে পি লোড থাকলো, মনে করলাম এখানে একটা পি লোড আছে। হ্যাঁ, মনে করলাম এখানে একটা পি লোড আছে। এই পি লোডটার কারণে আমার যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা একটা বেন্ড হবে না? এই স্ট্রাকচারটা আমার এরকমভাবে বেন্ড হইলো, তাই না? এরকম স্ট্রাকচারটা এরকমভাবে বেন্ড হইলো। এখন যে বেন্ডটা হইলো, এখন আমি যদি দেখি তাহলে এখানে আসলে এই যে এই পয়েন্টে আমি যদি এখানে এ পয়েন্ট ধরি, এটাকে আমি বি পয়েন্ট ধরি, হ্যাঁ বি পয়েন্ট ধরি, তাহলে এ পয়েন্টে আসলে আমার কীরকম লেভেলের মানে মোমেন্টটা জেনারেট হচ্ছে। আমি যদি একটু চিন্তা করি যে আমার এইখানের মধ্যে একটা আমার অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট, বা এই যে এই বাম পাশে আমার এই স্ট্রাকচারটুকুকে জেনারেট হচ্ছে কীরকম মোমেন্ট আমি একটু দেখাই। এরকমভাবে জেনারেট হচ্ছে এই যে মোমেন্ট অ্যাট এ ইকুয়াল টু এই লোডের কারণে পি ইন্টু এল বাই টু। আমি যদি চিন্তা করি যে এটা আসলে এল বাই টু ডিস্টেন্সে আছে, হ্যাঁ এল বাই টু, এটা এল বাই টু, এটা আসলে পি ইন্টু এল বাই টু। হ্যাঁ, এই যে এটাকে কাউন্টার করার জন্য আমাকে কোন টাইপের মোমেন্ট দেওয়া লাগবে? এই যে পি ইন্টু এল বাই টু কিন্তু আমার ক্লোকওয়াইজ মোমেন্ট, রাইট? এখানের মধ্যে আমার ক্লোকওয়াইজ মোমেন্ট পি ইন্টু এল বাই টু। এটাকে কাউন্টার করার জন্য আমাকে অলওয়েজ একটা অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট দিতে হবে, রাইট? তো এই অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্টটা যে দিলাম, এইটাই আসলে আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মধ্যে আমরা ক্লোকওয়াইজ মোমেন্টটাকে যেহেতু আমাদের এখানে পজিটিভ ধরছিলাম, আমরা ক্লোকওয়াইজটাকে পজিটিভ ধরছিলাম, তা আমরা আসলে এই যে অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্টটাকে ধরছি, এটাকে আসলে পজিটিভভাবে ধরে নেব। আবার আমি যদি এখানে অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট দেই, নর্মালি আমার স্ট্রাকচারটা এরকমভাবে হওয়ার কথা ছিল না? এরকমভাবে আমার লোডিং কন্ডিশনটা বা মোমেন্টের ডিরেকশনটা এরকম অ্যান্টি ক্লোকওয়াইজ হওয়ার কথা ছিল না? আমি যদি বি পয়েন্টে আসি, যে ডান পাশে, কিন্তু আমি যখন দেখতেছি যে তখন আসলে আমি যখন আমরা আসলে ম্যাথগুলো করব, তখন আসলে আমরা এটাকে ক্লোকওয়াইজ ডিরেকশনে ধরে নেব। যেহেতু আমরা একটা ক্লোকওয়াইজ ডিরেকশনে ধরে নিছি, কিন্তু আসলে ওখানে নর্মালি জেনারেট হচ্ছে অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট। এটা এই যে কমলা কালার যেটা আছে, এই যে এই কালারটা, এই কালারটা হলো আমার ক্লোকওয়াইজ মোমেন্ট। আর এই যে এইটা হলো, সরি ক্লোকওয়াইজ না, এটা হলো অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট, এ সি ডাব্লিউ, অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট। অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্টটা যদি আমি পজিটিভ ধরি, তাহলে ক্লোকওয়াইজ মোমেন্টটা আমার অলওয়েজ নেগেটিভ হবে, ঠিক আছে? তো এইটাই আসলে আমাদের বেসিক, যে আমাদের ডান পাশে কেন মানে নেগেটিভ আমরা ধরি ক্লোকওয়াইজকে। আমরা কিন্তু যদি এই পাশে এটাকে আমরা ক্লোকওয়াইজটাকে বাম পাশে যদি, যেটা আমি বলতেছি, আমরা বাম দিকে যদি ক্লোকওয়াইজটাকে পজিটিভ ধরি, তাহলে কিন্তু ডান দিকে ক্লোকওয়াইজটা আমার পজিটিভ আসতো। হ্যাঁ, আমি একটু বলে দিই, ডানে ক্লোকওয়াইজ পজিটিভ ধরলে
না না, ডানে না, অবভিয়াসলি ডানে না, তাই না? এটা হলো বাম। আচ্ছা, এটা এটা ডানে না, এটা অবভিয়াসলি বামে হবে। হ্যাঁ, তো এটা আসলে একটু আমার সময় ভুল হয়ে গেছিলো। তো আমি একটু ক্ল্যারিটি দিয়ে দিই আবার, যে নতুন করে সব কিছু শুরু করে দিই। যে আমার একটা বিম ছিল এরকমভাবে, আমার একটা বিম ছিল। হ্যাঁ, বিমের কারণে এখানে আমাদের একটা পয়েন্ট লোড গেছে, পয়েন্ট লোড পি। তো বিমটা বেন্ড হবে খুব স্বাভাবিক। এই যে পাশে আমরা যে স্যাগিং বলি, স্যাগিং হবে। এই যে এই স্যাগিং হওয়ার কারণে আমাদের যে মোমেন্টটা জেনারেট হচ্ছে, এই যে এই স্যাগিংটা হওয়ার কারণে আমাদের এই পাশে আমাদের অ্যান্টিক্লোকওয়াইজ একটা মোমেন্ট জেনারেট হচ্ছে, এই পাশে একটা অ্যান্টিক্লোকওয়াইজ মোমেন্ট জেনারেট হচ্ছে। তো আমরা বুঝবো স্যাগিং মানে হলো, স্যাগিং হওয়ার কারণে আমাদের যে অ্যান্টিক্লোকওয়াইজ মোমেন্ট, যেটা অ্যান্টিক্লোকওয়াইজ মোমেন্ট জেনারেট হবে। স্যাগিং হওয়ার কারণে আমাদের একটা অ্যান্টিক্লোকওয়াইজ মোমেন্ট জেনারেট হবে। আচ্ছা, এখন আমরা আমাদের হিসাব করার সুবিধার জন্য বামে আসলে অ্যান্টিক্লোকওয়াইজটাই রাখতেছি, কিন্তু ডানে আমরা ক্লোকওয়াইজ দিয়ে দিচ্ছি। এই যে বাম পাশে আমরা অ্যান্টিক্লোকওয়াইজ, এটা কি দিলাম, দুইটা, একটা তো ক্লোকওয়াইজ দিয়ে ফেলছি, একটা অ্যান্টিক্লোকওয়াইজ দিয়ে ফেলছি। না, এটা আসলে দুইটাই হবে সেম। এটা আসলে এরকম হবে, এই মোমেন্টের ডিরেকশনটা হবে, এটা অ্যান্টিক্লোকওয়াইজ, এবার এটাতে অ্যান্টিক্লোকওয়াইজ। হ্যাঁ, তো আমরা স্যাগিং এর কারণে, হ্যাঁ, স্যাগিং এর কারণে আমাদের অ্যান্টিক্লোকওয়াইজ ডিরেকশনের মোমেন্টটা জেনারেট হবে। তো অ্যান্টিক্লোকওয়াইজ মোমেন্ট ডিরেকশনের মোমেন্টটা যখনই জেনারেট হবে, তখন আমরা সেটাকে ধরবো পজিটিভ। ওকে, মাথা থাকবে। তো আমাদের এই যে আমাদের যখনই স্যাগিং এর সময়, আমরা তো নর্মাল লোডিং এ স্যাগিং হচ্ছে, রাইট? তো নর্মাল লোডিং এ স্যাগিং এর সময় অ্যান্টিক্লোকওয়াইজ মোমেন্ট জেনারেট হবে, আর অ্যান্টিক্লোকওয়াইজ মোমেন্ট জেনারেট হওয়া মানেই আমরা ধরবো সেই মোমেন্টটার ডিরেকশনটা পজিটিভ আছে। এছাড়া যদি আমাদের মানে মোমেন্টটা অনেক সময় এরকম হইতে পারে যে আমাদের হগিং হইতে পারে, হগিং এর সময় আমরা ক্লোকওয়াইজটাকে পজিটিভ ধরবো। তো ওই হগিং কন্ডিশনে যাচ্ছি না, আমরা স্যাগিং এর কন্ডিশনে আছি, তো আমি স্যাগিংয়ে থাকি। তো এখানে আমাদের নর্মালি আমরা বাম পাশে এর অ্যান্টিক্লোকওয়াইজ মোমেন্ট এখানে দিব, এটা হইলে পজিটিভ ধরবো, আর ডান পাশে অ্যান্টিক্লোকওয়াইজ মোমেন্ট ধরলে আমরা পজিটিভ ধরবো। কিন্তু আমরা যখন মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা করতেছি, তখন আসলে আমরা এই যে এখানে আমাদের এই যে ডান পাশের মোমেন্টের ডিরেকশনটা আমরা পজিটিভ ধরতেছি না, আমরা ধরতেছি, সরি পজিটিভ বলতেছি, আমরা ধরতেছি সেটা আসলে ক্লোকওয়াইজ। আমাদের হিসাব করার সুবিধার জন্য আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে ধরে নিচ্ছি ধরে নিচ্ছি ধরে নিচ্ছি ক্লোকওয়াইজ মোমেন্ট। তো ক্লোকওয়াইজ মোমেন্ট যখন ধরে নিচ্ছি, তখন এইটা আসলে এখানে নেগেটিভ চলে আসতেছে। ঠিক আছে, অনেকে বলে যে আসলে কেন আমরা ক্লোকওয়াইজ মোমেন্টটাকে নেগেটিভ ধরতেছি, কারণ হইলো আমাদের এখানে স্যাগিং হওয়ার কথা ছিল, কিন্তু যখন স্যাগিং হওয়ার কথা, তখন আসলে স্যাগিং করার জন্য আমাদের অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট জেনারেট করার কথা, কিন্তু যেহেতু আমরা ওখানে মানে ক্লোকওয়াইজ মোমেন্ট ধরে নিচ্ছি, সেই কারণে আমরা একটা মাইনাস ধরে নিচ্ছি। তো এটা আসলে বিষয় ছিল কেন আমরা নেগেটিভ ধরতেছি, বা সাইন কনভেনশনের বিষয়টা। আচ্ছা, এখন সাইন কনভেনশনে একটু আসি, তাহলে আমি আবার একটু বলে দিই। সাইন কনভেনশনের মধ্যে আমাদের এই যে এখানে আমাদের যদি কোনো একটা স্ট্রাকচার থাকে, স্ট্রাকচারটাকে এইভাবে একটু এঁকে ফেলি, যে এখানের মধ্যে এই ফিক্সড মোমেন্টের এই মোমেন্টটাকে আমরা ধরবো ক্লোকওয়াইজ, ডান পাশেরটাকে, এটাকে ধরবো অ্যান্টি ক্লোকওয়াইজ। তো ক্লোকওয়াইজ মোমেন্ট আমাদের, অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্টটা আমরা পজিটিভ, অ্যান্টি ক্লোকওয়াইজ পজিটিভ, আর হলো ক্লোকওয়াইজটা আমাদের হবে নেগেটিভ। তো এই ছিল আমাদের মোটামুটি ক্লোকওয়াইজ আর অ্যান্টি ক্লোকওয়াইজ সাইন কনভেনশন। তো এখন আমরা একটু ম্যাথের দিকে আগাই। আচ্ছা, এর আগে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা সম্পর্কে একটু জানতে হবে। স্টিফনেস আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, এটা স্টিফনেস বের করার সূত্র আছে কয়েকটা, আমি সূত্রগুলো একটু ক্লারিফাই করে দিই। হ্যাঁ, তো স্টিফনেস বের করার জন্য এখানে আমাদের দুইটা এন্ড জানতে হবে, এটা আসলে নিয়ার এন্ড আর ফার এন্ড। তো আমরা যখন, যদি এটা একটা এ পয়েন্ট হয়, এটা একটা বি পয়েন্ট হয়, আমরা যদি যখন এই মোমেন্ট অ্যাট এ বের করব, তখন আমাদের নিয়ার এন্ডটা হবে হলো এ, আর ফার এন্ড হবে হলো, মানে দূরের এন্ডটা, সেটা হবে হলো
বি। আবার আমি যখন মোমেন্ট অ্যাট বি বের করব তখন আমাদের নিয়ার এন্ডটা হবে হলো বি, নিয়ার এন্ডটা হবে হলো বি, আর ফার এন্ডটা হবে হলো আমাদের এ। আচ্ছা, এখানে একটা সূত্র আছে, সেটা হলো স্টিফনেস বের করার সূত্র। স্টিফনেস বের করার সূত্র হলো 4EI/L, আরেকটা 3EI/L। এখন আমরা আসলে কোনটা ধরবো, আমরা 4 ধরবো নাকি 3 ধরবো, সেটা আসলে ডিপেন্ড করতেছে আমাদের সাপোর্ট কন্ডিশনের উপর। আমরা যদি একটু আসি, এটা একটা স্ট্রাকচার ধরি, যদি আমাদের নেয়ার এন্ডের সাপোর্টটা এরকম ভাবে, আমাদের নেয়ার এন্ডের সাপোর্টটা, আমি একটু ভালো মতো আঁকি, আমাদের নেয়ার এন্ডের সাপোর্টটা যাই থাকুক না কেন, ফার এন্ডে যদি হিঞ্জ থাকে, ওকে, ফার এন্ডে যদি হিঞ্জ থাকে, তাহলে আমরা 3EI/L দিয়ে আমাদের সেই স্টিফনেসটা আমরা বের করব। তাহলে আমি লিখে দিই, নেয়ার এন্ডে যাই থাকুক না কেন, ফার এন্ডে যদি হিঞ্জ থাকে, তাহলে কে ইকুয়াল টু 3EI/L। ওকে, নেয়ার এন্ডে যাই থাকুক না কেন, আমাদের ফার এন্ড যদি হিঞ্জ থাকে তাহলে 3EI/L, আর নেয়ার এন্ডে যাই থাকুক না কেন, আমাদের ফার এন্ড যদি ফিক্সড থাকে তাহলে 4EI/L। ওকে, তাহলে আমি একটু এটা কপি করে নেই, এইটুকু থেকে এইটুকু পর্যন্ত একটু কপি করে নেই। নেয়ার এন্ড যদি, এখানে জাস্ট একটু চেঞ্জ হবে, এখানে ফিক্সড থাকে তাহলে কে ইকুয়াল টু 4EI/L। এটা হলো আমার স্টিফনেস বের করার সূত্র। এখন এখন কি বুঝবো যে এখানে আমার সাপোর্ট কন্ডিশনটা দেখে যদি আমি বলি, তাহলে আমি যদি নিয়ার এন্ড হয় হলো আমার এ, ফার এন্ডে আসে হলো হিঞ্জ, তাহলে আমি কে এ বি এইভাবে বের করব, কে এ বি ইকুয়াল টু, নিয়ার এন্ডটা কি ফিক্সড, ফার এন্ডটা হিঞ্জ, ফার এন্ড হিঞ্জ হলে আমার 3EI/L, ফার এন্ড হিঞ্জ হলে 3EI/L। তো আমরা এখানের মধ্যে লিখে ফেলবো, ফার এন্ড হিঞ্জ হলে 3EI/L। ঠিক আছে, আবার আমি যখন কে বি এ বের করব, তখন একটু আসি তো, তখন আমার নিয়ার এন্ডটা কিন্তু বি, ফার এন্ডটা কিন্তু আমাদের ফিক্সড, মানে হ্যাঁ, ফার এন্ডটা এ, তো এতে আমাদের কি সাপোর্ট, এতে আমাদের ফিক্সড সাপোর্ট, এই জন্য আসলে আমাদের এখানের মধ্যে আমাদের সেটা হবে 4EI/L, I/L। হ্যাঁ, আবার আরেকটা কন্ডিশন আছে, যদি আমাদের সাপোর্টটা থাকে কন্টিনিউয়াস, হ্যাঁ, যদি সাপোর্টটা থাকে কন্টিনিউয়াস, তাহলে আবার একটু চেঞ্জ আছে। তাহলে সাপোর্টটা যদি এরকম থাকে, এরকম ভাবে, এখানে হিঞ্জ একটা হিঞ্জ এখানে একটা হিঞ্জ, আর এদিকে একটা ফিক্সড দিয়ে নেই, তাহলে একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ফিক্সড, তো এটাতে আমার এ, এটাতে আমার বি, এটাতে আমার সি, এটাতে আমার ডি। হ্যাঁ, তো এই চারটা সাপোর্ট কন্ডিশন। তো আমি যখন কে এ বের করব, কে এ বি বের করব, তখন আসলে আমার এই সাপোর্টটা কত হবে, বা সাপোর্টটা নর্মালি হওয়ার কথা আমার কি, নিয়ার এন্ডে ফিক্সড, ফার এন্ডে হিঞ্জ, 3EI/L। হ্যাঁ, আবার আমার সাপোর্টটা মানে বি, নিয়ার, আমি যখন কে বিসি বের করতেছি, বি এটা বের করি, তারপর কে বিসি বের করব, তারপর বিসি, কে সিবি, কে সিডি, কে ডিসি।
আচ্ছা, বারবার ড্রবোর্ডটা আমার একটু ক্রাশ করে যাচ্ছে। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, তো আমাদের যদি কে বিএ, হ্যাঁ, কে বিএতে আমাদের একটু নর্মালি চিন্তা করি, নিয়ার এন্ডটা আমার বি, ফার এন্ডটা এ, আর এতে আমাদের আছে সাপোর্টটা হলো ফিক্সড। হ্যাঁ, সাপোর্ট ফিক্স থাকে মানে আমি সেখানে 4 EI/L ইউজ করবো। ওকে, এটা ক্লিয়ার। তো এরপরে আমরা আবার একটু জিনিসের দিকে আগাই, এটা হলো হ্যাঁ, তো আমরা একটু আরেকটু জিনিসের দিকে আগাই। আমরা এখন কে বিসির দিকে আগাই। বি, নিয়ার এন্ডটা কি? নিয়ার এন্ডটা আমাদের বি, আর ফার এন্ডটা কি? হিঞ্জ। ফার এন্ডটা সি, তো ফার এন্ডটা হলো হিঞ্জ। যেহেতু হিঞ্জ, তো আমার এখানে 3 EI/L হওয়ার কথা। আবার কে সিবি নিয়ার এন্ডটা কি আমার? হিঞ্জ, ফার এন্ডটাও হিঞ্জ। যেহেতু আমার ফার এন্ড হিঞ্জ, 3 EI/L হবে। ঠিক আছে। আবার কে সিডিতে আমরা যদি একটু আসি, কে সিডিতে আমাদের এখানের মধ্যে আসবে হলো এরকম 3 EI/L। কিন্তু এখানে একটা কথা আছে, আমাদের এই যে আমরা যে কে বিসি বের করছি, কে বি এটা ঠিক আছে, কে এবি বের করছি, আর কে এই আরেকটা বের করতে হবে, কে ডিসি। এখানে আমি কে ডিসি বের করছি কিন্তু বাট মানে ভুল লিখছি আর কি। কে বিসি সিবি কে ডিসি, কে সিডি কে ডিসি, ডিসিটা আমার 3 EI/L এরকম। তো আমি যে এখানে আসলে কিছু, এখানে এইটা কে ডিসিটা বের করছি, এখানে আমার এই তিনটাতে একটু আমার মডিফিকেশন আছে। ভুল বলতে একটু মডিফিকেশন আছে আর কি। তো আমরা যখন আমাদের লোডিং স্ট্রাকচারগুলোতে এই যে কে এবিতে আসি, কে এবিটার পরে দেখি তো এই বি সাপোর্টটা কন্টিনিউয়াস সাপোর্ট না। আমি যদি একটু খেয়াল করি, বামে আছে আমার একটা ফিক্স সাপোর্ট, ডানে আছে একটা আমার হিঞ্জ সাপোর্ট, মাঝখানে আছে আমার বি সাপোর্টটা, সেটা হিঞ্জ। হিঞ্জ হলে নর্মালি 3 হওয়ার কথা, কিন্তু যেহেতু এটা একটা কন্টিনিউয়াস কন্ডিশনে আছে, যে এর দুই পাশেই সাপোর্ট আছে, এপাশেও সাপোর্ট আছে, এপাশেও সাপোর্ট আছে, তো সেক্ষেত্রে আসলে আমাদের এখানে একটা আমাদের চেঞ্জ আসবে। সেটা কি? এইখানে আসলে 3 এর জায়গায় 4 আসবে। যেখানেই কন্টিনিউয়াস বিম থাকবে সেখানে আমাদের 4 দেবো আমরা, ফিক্সডের মধ্যে কাজ করবে আর কি। তো এরপরে যদি আমি বিসিতে আগাই, কে বিসি, কে বিসিতে এটা একটা কন্টিনিউয়াস সাপোর্ট না, ফারেনটা আমার একটা হিঞ্জ 3 হওয়ার কথা ছিল, কিন্তু দেখি তো এই পাশে আমার কন্টিনিউয়াস আছে, এপাশে আমার কন্টিনিউটি আছে। তো এই কন্টিনিউটি থাকার কারণে এই যে 3 এর জায়গায় হবে হলো সেটা 4, 3 এর জায়গায় হবে সেটা 4। আবার আমি যদি কে ডিসি এর দিকে আগাই, তাহলে দেখি তো ডি, নিয়ার এন্ডটা আমার ডি, ফার এন্ডটা আমার সি। ফার এন্ড সিতে আমার হাসেল হিঞ্জ নর্মালি হওয়ার কথা 3, কিন্তু দেখি তো এই সিতে আবার দেখি এখানে একটা কন্টিনিউটি আছে। কন্টিনিউটি থাকার কারণেই আমাদের সেটা এই যেখানে 3 জায়গায় 4 হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এই স্টিফনেস বের করাগুলো আমরা বুঝতে পারলাম আশা করি। তো এই স্টিফনেস বের করা থাকলে আমাদের বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। তো আমরা এই স্টিফনেসটা বের করব শুরুতেই, তো এরপরে আমরা ফিক্সড মোমেন্টটা বের করব। তো আমরা এখন একটু ম্যাথে চলে যাই, ম্যাথে চলে গিয়ে সেটা ম্যাথটা কীভাবে সলভ করছে আমরা একটু দেখি। এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। আচ্ছা, এখন ফিক্সড মোমেন্ট বের করার জন্য কিছু সূত্র আছে, এইগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। সেটা হলো, যদি আমি বলছিলাম বিভিন্ন রকম কন্ডিশনের জন্য বিভিন্ন রকম ফিক্সড মোমেন্ট আছে। এখন আমি দেখি তো এই যে এখানে বাম পাশে ফিক্স সাপোর্ট আছে, ডান পাশে ফিক্স সাপোর্ট আছে, মাঝখানে একটা আমার পয়েন্ট লোড আছে। মাঝখানে কি হবে বুঝলাম, এই যে L/2 তো এইখানে আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ফিক্সড মোমেন্টটা বের করার সূত্র হলো PL/8 বামে, আবার ডান পাশেও PL/8। কিন্তু এখানে আসলে সাইন কনভেনশনের কথা যদি চিন্তা না করি তাহলে PL/8, কিন্তু যখন যদি আমরা সাইন কনভেনশনের কথা চিন্তা করি তাহলে সেটা হবে আমার -P/8। ঠিক আছে? কেন? কারণ আমি এটা একটু আগে বুঝে দিয়ে আসছি। তো আশা করি এইটুকু ক্লিয়ার। হ্যাঁ, তো আবার এরপরে যদি আমরা আসি
যে এরপরে আমরা একটা আসলাম এই সোজাসুজি ইউডিএল এ। আমরা সব লোডিং কন্ডিশনে দেখবো, সব প্রত্যেকটাই ফিক্সড মোমেন্ট বের করে দেখবো, কিন্তু যেগুলো একদম খুবই কমন, আমরা যেহেতু যেগুলো দেখে অভ্যস্ত, সেগুলা একটু শুরুতেই সলভ করি আর কি। আচ্ছা দেখি তো এখন এটা আমাদের কি অবস্থা। এটা হলো আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, আর এইটা হলো ডাব্লিউ কিপ পার ফিট, প্রতি ফিটে আমাদের ডাব্লিউ লোড কি পরিমাণ লোড আছে। তো এই ক্ষেত্রে আমাদের ফিক্সড মোমেন্টটা বের করার সূত্র হলো ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইড বাই 12। ঠিক আছে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এটা মানে মুখস্থ রাখা ছাড়া উপায় নাই। আবার আমরা যদি ইউভিএল এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আসলে এই যে ইউভিএল পুরাটা জুড়ে ইউভিএল, আবার হাফ জুড়ে ইউভিএল সেরকম আছে। তো পুরাটা জুড়ে ইউভিএল, যে এখানে আমাদের একটা ইউনিফর্মলি ভ্যারিং লোড আছে, সেটা ডাব্লিউ কিপ পার ফিট, সেটা বামের দিকে আমার যেই দিকে আসলে গ্রাজুয়ালি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটার ইউনিফর্মলি ভ্যারিং লোডটা সবচেয়ে বেশি, সেই দিকে আসলে আমার ডাব্লিউ এল স্কোয়ার বাই 20। আর আমার যেদিকে লোডটা কম, ইউভিএল এর লোডটা কম যেদিকে, সেদিকে আসলে ডাব্লিউ এল স্কোয়ার বাই 30। এইটা আসলে আমাদের একটু মাথায় রাখতে হবে। আবার আমাদের যদি ইউভিএলটা যদি হাফ পরিমাণ থাকে, তাহলে আসলে আমাদের এরকমভাবে আঁকতে হবে যে এই পাশে আমি একটু দেখি যে একটা আমার ইউভিএল এইটা, এই যে একটা ইউভিএল, এইটা আমার হাফ পরিমাণ জুড়ে আছে। হ্যাঁ, টোটালটা আমার এল, এই পাশে L/2, এই পাশে A/2। তো L/2 থাকার কারণে আসলে আমাদের এই ফিক্সড মোমেন্টগুলো আবার চেঞ্জ হয়ে যাবে। যেটা আমার এই যে WL স্কোয়ার বাই 20 বা WL স্কোয়ার বাই 30 হবে না, এটা আমাদের চেঞ্জ হয়ে এরকমভাবে জেনারেট হবে যে যেদিকে আমাদের ইউভিএল এর পরিমাণটা সবচেয়ে বেশি, সেই দিকে হবে হলো 23 WL স্কোয়ার বাই 960। আর যেদিকে আমাদের কোনো ইউভিএল নাই, যেহেতু এটা L/2 ডিস্টেন্সে, যেহেতু আমার ইউভিএল নাই, সেদিকে হলো 7 WL স্কোয়ার বাই 960। এটা আসলে আমাদের একটু কাইন্ডলি মুখস্থ রাখতে হবে, এটা আসলে মানে কিছু করার নেই। মুখস্থ রাখার পরে আমরা আসলে আলটিমেট ম্যাথগুলোতে যাবো। এই যে আমার হাফ ইউডিএল আছে, হাফ ইউডিএল বের করার সূত্র হলো WL স্কোয়ার বাই 192, এপাশে 11 WL স্কোয়ার বাই 192, আর যে পাশে ইউডিএল নাই সেপাশে হলো 5 WL স্কোয়ার বাই 192। তো আপাতত আমরা এই কয়েকটা লোডিং কন্ডিশনই দেখি। তো পরে আমরা যখন ম্যাথ করব, তখন প্রত্যেকটা ম্যাথের আলাদা আলাদা এক্সপ্লেনেশন ভিডিওতে তখন আমরা ওই ফিক্সড মোমেন্টগুলো এসে দেখে দেখে তারপর সলভ করবো আর কি। তো এখন আমরা একটু ম্যাথে চলে যাই। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত রাখি, ম্যাথের ভিডিওটা আলাদাভাবে একটু দেবো আর কি। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য, আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। থ্যাংক ইউ অল।